নমস্কার সবাইকে। বিচির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দিকদর্শন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের গল্প। মাঘের সন্ধ্যায় গ্রামের মাথার উপরকার বায়ুস্তরে ঝাঁঝালো ধোঁয়ার ধূসর আস্তরণ বেশ ভারী হইয়া চাপিয়া বসিয়াছিল, যেন শীতরাত্রের ভয়ে গ্রামটি তাড়াতাড়ি গুটিসুটি পাকাইয়া ভোট কম্বলের ভিতরে ঢুকিয়া পড়িয়াছে। গ্রাম কিন্তু ঘুমোয় নাই। এই ঝাঁঝালো ধোঁয়ার মতো একটা গুরুগম্ভীর দুর্ভাবনা গ্রামের দীনতম প্রজা হইতে জমিদার পর্যন্ত সকলের বুকের উপর চাপিয়াছিল। বৈকুণ্ঠবাবুকে প্রজারা ভালোবাসিত এবং শ্রদ্ধা করিত, কারণ তিনি দরদি লোক ছিলেন। জমিদার ভার নায়েব গোমস্তার হাতে তুলিয়া দিয়া নিজের শহরে গিয়া বাস করেন নাই, তাই সকলের মনে আশঙ্কা জাগিতেছিল, না জানি আজিকার রাত্রিটা কেমন কাটিবে। সুদূর সমুদ্র পার হইতে যে সংবাদ আসিবার কথা, তাহা কিরূপ বার্তা বহন করিয়া আনিবে। গ্রামের মাঝখানে জমিদার প্রকাণ্ড বাড়ির ঘরে ঘরে আলো জ্বলিয়াছে। পরিজন দাস দাসী চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু সকলেই পা টিপিয়া টিপিয়া হাঁটিতেছে। কাহারও মুখে কোনো কথা নাই। কোনো কথা বলিবার একান্তর প্রয়োজন হইলে ফিসফিস করিয়া কথা বলিতেছে, যেন বাড়িতে কোনো মুমূর্ষু রোগীর অন্তিম শয্যায় পড়িয়া আছে। একটু শব্দ করিলে তাহার শেষ বিশ্রামে বিঘ্ন ঘটিবে। সদর বৈঠকখানার ফরাসের উপর জমিদার বৈকুণ্ঠ তাকিয়াই কুনুই রাখিয়া একাকী বসিয়াছিলেন। সম্মুখে দুটি কাঁচের বাতিদানে মোমবাতি জ্বলিতেছিল। গড়গড়ার নলটি বাঁ হাতে মুখের কাছে ধরা ছিল। মাঝে মাঝে তাহাতে মৃদু টান দিতেছিলেন। গায়ে একটা জাম রঙের বহরমপুরি বালাপোষ জড়ানো। গৌরবর্ণ দীর্ঘাঙ্গ পুরুষ, বয়স 60-এর কাছাকাছি। মুখে এমন একটি শুদ্ধ শাস্তিক বুদ্ধির দীপ্তি আছে যে দেখিলে বিদ্যাধরী পণ্ডিত বলিয়া মনে হয়। বৈকুণ্ঠ শান্তভাবে বসিয়া তামাক টানিতেছিলেন, কিন্তু তাহার বুকের ভেতরটা তোলপাড় করিতেছিল। যখন প্রতীক্ষা করা ছাড়া আর কোনো কাজ থাকে না, তখন সময় যেন কাটিতে চায় না। কর্মহীন মুহূর্তগুলো পঙ্গুর মতো এক পা করিয়া অগ্রসর হয়। আজ রাত্রি 8টার মধ্যে বিলাতি তার আসিয়া পৌঁছিবার কথা। বৈকুণ্ঠ তাহার ছোট নায়েব প্রফুল্লকে সন্ধ্যার পূর্বেই ডাকঘরে পাঠাইয়াছিলেন। তিনি 100 ক্রোশ দূরে মহকুমা শহরে টেলিগ্রাফ অফিস, সুতরাং 9টার পূর্বে কোনো ক্রমেই সংবাদ পাওয়া সম্ভব নয়। প্রফুল্ল অবশ্য বাইসাইকেলে গিয়াছে। বৈকুণ্ঠ দরজার মাথার উপর প্রাচীন ঘড়িটার দিকে তাকাইলেন। 6:30। এখনও 2.5 ঘণ্টা দেরি। সময়কে হাত দিয়া ঠেলিয়া দেওয়া যায় না। 10 বছর ধরিয়া জমিদার বৈকুণ্ঠবাবু একটি মামলা লড়িতেছেন। মামুলি মামলা নয়, একেবারে জমিদারির স্বত্বাধিকার লইয়া বিবাদ। জিতিলে সর্বস্ব বজায় থাকিবে, হারিলে পথে দাঁড়াইতে হইবে। 10 বছর এই মোকদ্দমা স্তরে স্তরে ঊর্ধ্বতর আদালতে উঠিয়া শেষে একেবারে চরম আদালত বিলেতে প্রিভি কাউন্সিলে পৌঁছাইয়াছে। সেখানে কয়েক মাস শুনানি চলিবার পর আজ রায় বাহির হইবার দিন। বৈকুণ্ঠ জীবনে এক মহা সন্ধিক্ষণ আসন্ন হইয়াছে। তিনি যেমন আছেন তেমনি থাকিবা অথবা পথের ভিখারি হইবেন, তাহা আজ চরমভাবে নিষ্পন্ন হইয়া যাইবে। অন্দরের ঠাকুরঘরের গৃহদেবতার শীতল ভোগের ঘণ্টি বাজিল। বৈকুণ্ঠ হাতের নল নামাইয়া রাখিয়া চোখ মুদিত করিয়া ইষ্টদেবতাকে স্মরণ করিলেন। আজই কি তাহার শেষ পূজা? কাল প্রভাতে কি তাহার গৃহদেবতার পূজার অধিকার আর থাকিবে না? অন্য যজমান আসিয়া পুজো করিবে। দীর্ঘশ্বাস দমন করিয়া বৈকুণ্ঠ আবার ঘড়ির দিকে তাকাইলেন। 6:35। মাত্র 5 মিনিট কাটিয়াছে। আর তো সহ্য হয় না। মাসের পর মাস তিনি নীরবে শান্ত মুখে প্রতীক্ষা করিয়াছেন, কিন্তু আজ যখন সময় একেবারে আসন্ন হইয়াছে, তখন আর তাহার মনে ধৈর্য ধরিতেছে না। অসহায় এই সংশয়, এর যে যা হোক একটা কিছু হইয়া যাক। গত কয়েক মাস ধরিয়া যে প্রলোভনটি তিনি অতি যত্নে দমন করিয়া রাখিয়াছিলেন, তাহা আবার তাহার মনের মধ্যে মাথা তুলিল। দেখাই যাক না, অদূর ভবিষ্যৎ এখনই তো বর্তমানে পরিণত হইবে। তবে আর ইতস্তত করিয়া কি লাভ? সংশয়ের যন্ত্রণা ক্রমেই অসহ্য হইয়া উঠিতেছে। বালাপোষখানা কাঁধের উপর টানিয়া লইয়া বৈকুণ্ঠ ডাকিলেন, হরিশ। হরিশ জমিদারের ম্যানেজার।
মোটা ধরনের মধ্যবয়স্ক লোক, গায়ের রং কালো, মাথার চুল খোঁচা খোঁচা। গত কয়েকদিনের দুশ্চিন্তায় দুর্ভাবনায় চোখের কোলে কালি পড়িয়াছে, গালের মাংস ঝুলিয়া পড়িয়াছে। হরিশ ঘরের কাছে আসিয়া দাঁড়াইলেন, উদ্বিগ্ন চক্ষে প্রভুর মুখের পানে চাহিয়া ভাঙা গলায় বলিলেন, কি দাদা? নিজের অজ্ঞাত সারি তাহার গলার স্বর একেবারে বসিয়া গিয়াছে। বৈকুণ্ঠ তাহার পানে চাহিয়া একটু হাসিলেন, সহজ গলায় বলিলেন, এসো, এক বাজি রঙে বসা যাক। হরিশের কালিমা লিপ্ত চোখে ভয়ের ছায়া পড়িল। তিনি বলিয়া উঠিলেন, না না দাদা, কাজ নেই, আর তো ঘণ্টা 2। বৈকুণ্ঠ বলিলেন, তাই তো বলছি, এসো খেলা যাক। নিষ্পত্তি যা হওয়ার তো হয়েই গেছে, তবে আর খবরটা পেতে দেরি কেন? এসো। হরিশ আর না বলিতে পারিলেন না। পাশায় ছক পাতিয়া দুজনে খেলিতে বসিলেন। প্রভু ভৃত্যের সম্পর্ক সত্ত্বেও বৈকুণ্ঠ হরিশের মধ্যে একটা গভীরতর সম্বন্ধ ছিল। দীর্ঘ সংস্রবের ফলে উভয়ের সত্যকার পরিচয় পাইয়াছিলেন এবং সে পরিচয় কেহই নিরাশ হন নাই। তাই জীবনের প্রারম্ভে শুষ্ক বৈষয়িকতার মধ্যে যে সম্বন্ধে সূত্রপাত হইয়াছিল, জীবনের প্রাণ তাহাই অবিচ্ছেদ্য বন্ধনে পরিণত হইয়াছে। আজ যদি দুর্নীতি চক্রান্তে বৈকুণ্ঠকে পথে দাঁড়াতে হয়, হর্ষ তাহার পাশে গিয়াই দাঁড়াইবে, তাহাতে সন্দেহ নাই। পাশা খেলা আরম্ভ হইল। বৈকুণ্ঠ এই পাশা খেলার মধ্যে এক আশ্চর্য রহস্য নিহিত ছিল। ত্রিকালদর্শী জ্যোতির্বিদ যেমন নির্ভুলভাবে ভবিষ্যৎ গণনা করিতে বলিতে পারে, বৈকুণ্ঠ তেমনি পাশা খেলার ফলাফলের দ্বারা নিজের ভবিষ্যৎ শুভাশুভ নিয়ন্ত্রণ বা নির্ণয় করিতে পারেন। আজিকার কথা নয়, প্রায় 30 বছর পূর্বে খেলার ছলেই তিনি এই বিস্ময়কর আবিষ্কার করিয়াছিলেন। তারপর শতবার ইহার ইচ্ছা পরীক্ষা হইয়া গিয়াছে। পাশার ফলাফল কখনো ব্যর্থ হয় নাই। খেলায় জিতিলে বৈকুণ্ঠ বুঝিবেন আগামী সমস্যার শুভ ফল পাইবে, হারিলে বুঝিবেন কুফল অনিবার্য। কালক্রমেই পাশা খেলায় তাহার জীবনে দিগ্দর্শন যন্ত্রের মতো হইয়া দাঁড়াইয়াছিল। ছোট বড় কোনো সমস্যা বা ভবিষ্যৎ সম্বন্ধে সংশয়ে উপস্থিত হইলেন তিনি হরিশের সঙ্গে রং খেলিতে বসিতেন। রঙের বাজি ব্যর্থ হইত না। বৈকুণ্ঠ নিঃসংশয় মনে অমোঘ ভবিষ্যতে পরীক্ষা করিতেন। কিন্তু আজই এই জীবন মরণ সমস্যার ফলাফল তিনি এই উপায় জানিবার চেষ্টা করেন নাই। বারবার ইচ্ছা হইলেও শেষ পর্যন্ত ভয় পিছিয়া গিয়াছিলেন। কি জানি কি ফল দেখিতে চাইবে। যদি সত্যই মোকদ্দমায় হারিতে হয়, আগে হইতে জানিয়া দুর্বিষহ মানসিক যন্ত্রণা দীর্ঘ করিয়া লাভ কি? এতদিন এই বলিয়া মনকে বুঝাইয়াছিলেন, কিন্তু এমন আর পারিতেছেন না। খেলিতেই বসিলেন। খেলার সময় বৈকুণ্ঠ হরিশের মধ্যে একটা অকথিত বোঝাপড়া ছিল। হরিশ ইচ্ছা করিয়া হারিবার চেষ্টা করিবেন না। দুজনেই ভালো খেলোয়াড়। দেখিতে দেখিতে তাহারা খেলায় মগ্ন হইয়া গেলেন। রাত্রি 8টার সময় খেলা শেষ হইল। বৈকুণ্ঠ হারিলেন। হরিশ কিছুক্ষণ বুদ্ধিভ্রষ্টের মতো বসিয়া রহিলেন। তারপর চোখে কাপড় দিয়া উঠিয়া গেলেন। বৈকুণ্ঠের মুখখানা পাথরের মতো হইয়া গিয়াছিল। তিনি আবার গড়গড়ার নল হইতে হাতে লইয়া তাকিয়ায় ঠেস দিয়া বসিলেন। যাক, তাহার ভাগ্য বিধাতা ইহাই তাহার জন্য সযত্নে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। সারা জীবন ঐশ্বর্য মর্যাদার ফলে কাটাইয়া বৃদ্ধ বয়সে ঋরক্ত নিঃস্ববেশী স্ত্রী পুত্রের হাত ধরিয়া পথে দাঁড়াইতে হইবে। নিরাসক্ত সংসারে চাহিয়া দেখিবে, নির্মম শত্রুর হাততালি দিয়া হাসিবে। উদরের অন্ন যাহার জন্য জীবনে কখনো ভাবেন নাই, তাহার কথা একাগ্র হইয়া ভাবিতে হইবে। স্ত্রী পুত্র পৌত্রের ক্ষুধিত মুখ দেখিতে হইবে। ইহার চেয়ে কি মৃত্যু ভালো নয়? মর্মান্তিক চিন্তার তিক্ত সমুদ্রে বৈকুণ্ঠ ডুবিয়া গিয়াছিল। সময়ের প্রতি লক্ষ্য ছিল না। হঠাৎ দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া তিনি চোখ তুলিলেন। দ্বারের কাছে দাঁড়াইয়া হরিশ প্রবল উত্তেজনায় হাঁপাইতেছেন। চক্ষু যেন ঠিকরিয়া বাহির হইয়া আসিতেছে। হাতে বাদামি রঙের একটা খাম। অসংবৃত্ত কণ্ঠে তিনি বলিয়া উঠিলেন, দাদা, তার। বৈকুণ্ঠ করুণ নেত্রে হরিশের পানে তাকাইলেন। তিনি দুঃখ ছাপাইয়া হরিশের জন্য তাহার বুকের ভেতরটা টান টান করিয়া উঠিল। বেচারা, তার সঙ্গে সঙ্গে সেও ডুবিল। গলার সং সংযত করিয়া তিনি বলিলেন, তুমি খুলে পড়ো। না না, আপনি খুলুন দাদা। হরিশ খলিশ পদে আসিয়া বৈকুণ্ঠের পাশে দাঁড়াইলেন। প্রফুল্ল বলিল, পোস্টমাস্টার নাকি মিষ্টি খেতে চেয়েছে, বলেছে আমরা জিতেছি। বৈকুণ্ঠ চক্ষু দপ করিয়া খুলিয়া উঠিয়া আবার নিভিয়া গেল। তিনি খাম ছিঁড়িতে ছিঁড়িতে শুভ স্বরে বলিলেন, পাগল। প্রফুল্ল ভুল শুনেছে। টেলিগ্রাম বাহির করিয়া পড়িলেন। লেখা রহিয়াছে, আন্তরিক অভিনন্দন, আপনি মোকদ্দমা জিতিয়াছেন। বৈকুণ্ঠ চারিদিকে পৃথিবীটা একবার ঘুরিয়া উঠিল। তিনি সংজ্ঞা হারাইবার তাকিয়ার উপর এলিয়ে পড়িলেন।
সানাই বাজিতেছে, ঢাল ঢোল বাজিতেছে, জমিদার বাড়ি আপাতমস্তক আলোক মালায় ঝলমল করিতেছে। প্রজারা দলে দলে আসিয়া বাড়ির সম্মুখে দাঁড়াইয়া সংকীর্তন করিতেছে, নাচিতেছে, তরজা গাহিতেছে। অন্দরে মেয়েরা স্ত্রী ভুলিয়া শীত ভুলিয়া হোলি খেলা আরম্ভ করিয়া দিয়াছে। রাত্রি শেষ হইতে চলিল, এখনো বিরাম নাই। বৈকুণ্ঠ আবার সুস্থ হইয়াছে। বৈঠকখানার ঘরে তাকিয়ায় হেলেন দিয়া নল হাতে বসিয়াছেন। তাহার হাতটা এখনো একটু একটু কাঁপিতেছে। অমানসিক চেষ্টার পর দূরস্থ নদী পার হইয়া সাঁতারু যেমন বেলাভূমির উপর লুটিয়া পড়ে, তারপর আবার সকাতর তৃপ্তিতে তাহার অন্তরে ভরিয়া ভরিয়া উঠিতে থাকে, বৈকুণ্ঠের দেহ মনও তেমনি অসীম তৃপ্তিতে ক্রমশ ভরিয়া উঠিতেছে। ঠাকুর মুখ তুলিয়াছেন, ঠাকুর ঠাকুর ঠাকুর। চারিদিকে উৎসব কোলাহল, প্রিয়জনের মুখে হাসি। কিন্তু তবু এই পরিপূর্ণ সফলতার মধ্যেও বৈকুণ্ঠের জীবনের একটি নির্ভীত কোণ যেন সহসা খালি হইয়া গিয়াছে। পাশা খেলার ফল ব্যর্থ হইয়াছে, আর পাশা খেলার উপর নির্ভর করিয়া ভবিষ্যৎ সম্বন্ধে স্থির নিশ্চিত হওয়া চলিবে না। কাণ্ডারী দিগদর্শন যন্ত্র হঠাৎ বানচাল হইয়া গিয়াছে। বৈকুণ্ঠের মনে হইল আজিকার এই পরম পরিপূর্ণ আনন্দের দিনে একটি আজীবন বন্ধু তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।